হঠাৎ এক সকালে এক মেয়ে জঙ্গলের মাঝে ছোট্ট থানায় আসে। তার চোখে নেই কোনো ভয় বা কোনো অনুতাপ, শুধু শান্ত গলায় এটাই বলে, আমি একজনকে খুন করে লাশ জঙ্গলের মাটির নিচে পুঁতে রেখেছি। এক মুহূর্তেই পুরো থানা স্তব্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি একজন খুনির স্বীকারোক্তি, নাকি বহু বছর ধরে লুকিয়ে থাকা আরো ভয়ঙ্কর কোনো সত্যের শুরু? পুলিশ যখন সেই জঙ্গলের দিকে এগোতে থাকে, তখন শুধু একটা লাশ নয়, একের পর এক বেরিয়ে আসতে থাকে এমন সব গোপন রহস্য যা কেউ কল্পনাও করতে পারবে না। এই গল্পে কেউ ভুলেও প্রশ্ন করে না, কারণ প্রতিটা উত্তর খুলে দেয় আরো ভয়ঙ্কর একটা প্রশ্নের দরজা। তবে যদি মেয়েটা খুনি হয়, তাহলে সে নিজেই থানায় এসে সব স্বীকার করলো কেন? আর যদি সে খুনি না হয়, তবে আসল খুনিকে? কি এমন ঘটেছিল সেই রাতে, যার জন্য সত্যকে বছরের পর বছর জঙ্গলের মাটির নিচে কবর দিয়ে রাখা হয়েছিল? এমনই শ্বাসরুদ্ধকর টুইস্ট, ভরপুর সাসপেন্স, মিস্ট্রি আর গা হিম করা ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ইনি উথারাম, যার অর্থ উত্তরটা এখনই দাও। রাজ্যে সিএম দীনেশ খবরে দেখে সে দায়িত্ব নেওয়ার পর থেকেই কেরালা পুলিশ কতটা ভালোভাবে রাজ্য সামলাচ্ছে। সেই খবর দেখে খুশি হতেই যাবে, তখনই খবরে আসে ফ্যাক্টরিতে আন্দোলন করা কিছু লোকের উপরে সিআই কারুনান লাঠিচার্জ করেছে। দীনেশ বিরক্ত হয়ে আয়াপ্পানকে বলে, এই কারুনানকে যতই সাহায্য করি না কেন, সে কখনোই শুধরাবে না, আর তুমিও কম নাকি, এখনো সাসপেনশনে আছো। তখনই এসপি আসতে দেখে দীনেশ ফোনে কথা বলছে, তাই বের হতে গেলেই দীনেশ তাকে ডেকে জিজ্ঞেস করে, তুমি চলে যাচ্ছ কেন? এসপি বলে, দাদা বলতো কারো সিক্রেট জেনে ফেললে সে নাকি শত্রু হয়ে যায়, তাই চলে যাচ্ছিলাম। দীনেশ জিজ্ঞেস করে, তা শান্তাপাড়ায় কি হচ্ছে? কথার মাঝে দীনেশকে মশা বিরক্ত করতে থাকে। এসপি বলে, ওখানে নতুন একটা ফ্যাক্টরি হচ্ছে, ওখানকার লোক এসব পছন্দ করছে না, তাই আন্দোলন করছিল। তখন পুলিশের উপরে হামলা করলে পুলিশ সেলফ ডিফেন্সে ওদের উপর লাঠিচার্জ করে। দীনেশ ফোনে কথা বলার জন্য সাইডে গেলেই এসপি রেগে এখানের পেস কন্ট্রোলে দায়িত্ব থাকা লোককে ডেকে আনে। সেই লোক আসতেই এসপি দীনেশের সামনেই লোকটাকে কষে চর দিয়ে বলে, মশার বদলে একেই মারা উচিত। যেই মানুষটা আমাদের রাজ্যকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করছে, তাকে মশা কামড়াচ্ছে, আর এই লোক নিজের কাজ না করে ঘুরে বেড়াচ্ছে। এরপর আর কোনো মশা দেখলে তোকে আস্ত রাখবো না। এসপির এমন ব্যবহারে দীনেশ হতবাক হয়ে তাকালে এসপি বলে, 20 বছর আগে ত্রিবান্দাম ল্যাটেক্স কোম্পানির বিরুদ্ধে আন্দোলনের সময় এই কথা আপনিই বলেছিলেন। ছোটবেলায় বাবার সাথে এই আন্দোলনে আমিও ছিলাম, তখন বলেছিলেন যেখানে হামলা করলে কাজ হবে সেখানেই হামলা করতে। তেমনি এই লোককে সাজা দিলে তবেই তো সে ভালো করে কাজ করবে। আমার বাবা মুরুগান পার্টির জন্য আগুন লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। বাবা যখন বেঁচে ছিল আপনাকে নিয়ে গর্ব করত। এসপির কথায় দীনেশ বেশ খুশি হয়। তখনই তার পিএ জানায় গাড়ি চলে এসেছে। বের হতে হতে দীনেশ এসপি কে বলে, এর নাম আয়াপ্পান, কদিন পর তার সাসপেনশন শেষ হবে, কোর্টে কোনো ঝামেলা যেন না হয় সেদিকে খেয়াল রেখো। গাড়িতে ওঠার আগেই দীনেশ বলে, আমি ফিরে এসে কথা বলবো, আর ওই শান্তাপাড়ার বিষয়টা দেখে নিব। এসপি ইলাবা বলে, চিন্তা করবেন না, আমি এই কয়দিন সব সামনে নিব। দীনেশ এখন নিশ্চিন্তে আমেরিকা যেতে পারে। আন্দোলনে আহত সবাইকে কারুনান হাসপাতালে দেখতে এসেছে। এসআই প্রশান্ত জানায়, জনগণ প্রচন্ড রেগে আছে, ওয়ার্ডের আশেপাশে ভিড় জমে গেছে। সোশ্যাল মিডিয়ায় কারুনানকে নিয়ে ক্যাম্পেইন করছে। ওয়ার্ডে এসে কারুনান আন্দোলনে থাকা তার দলের লোকদের কাছে গেলেই প্রশান্ত জানায়, ওইদিকে তো আরো লোক আছে। কারুনান উল্টা দাপট দেখিয়ে বলে, এসবে আমার 30 বছরের অভিজ্ঞতা আছে, তাই তুমি আমাকে শেখাতে এসো না, তুমি এখন থানায় যাও। প্রশান্ত বেশ বিরক্তি নিয়ে চলে গেলে কারুনান কনস্টেবলকে যারা মার খেয়েছে তাদের স্টেটমেন্ট নিতে বলে, আর নিজে তার মাস্তান গ্রুপকে বলে, মেকআপ তো ভালোই করেছো, আমি তোমাদেরকে ছাড়িয়ে নিব, কিন্তু যত দ্রুত সম্ভব লুকিয়ে পড়বে। ওদের কি কোনো সন্দেহ হয়েছে যে তোমরা আসলে পার্টির লোক, আর তোমরাই পুলিশের উপরে হামলা করে ঝামেলা বাঁধিয়েছো? গুন্ডাগুলো হেসে বলে, না। অপর পক্ষের চন্দন পুলিশকে এদের সাথে হেসে কথা বলতে দেখে জোরে ডাক দিয়ে বলে, আমরাও তো আহত হয়েছি, আপনি ওখানেই কেন দাঁড়িয়ে আছেন? কারুনান বিরক্ত হয়ে বলে, চুপ করে অপেক্ষা করো। চন্দনের আর বুঝতে বাকি থাকে না কারুনানি এই গুন্ডাদেরকে দিয়ে তাদেরকে মার খাইয়েছে। পাল্লিপুরামের দিকে যাওয়া এক বাসে চুপচাপ বসে আছে জানকী। তার চোখে মুখে ভীষণ ক্লান্তির ছাপ। জানকী তার ভালোবাসার মানুষ আশ্বিনের কথা মনে করতে থাকে, কিভাবে আশ্বিন তাকে সবসময় হাসি খুশি রাখতো। তাদের লাভ অ্যানিভার্সারি মানে প্রথম দেখার দিন তারা কেক দিয়ে না, বরং গাছ লাগিয়ে উদযাপন করেছিল। আশ্বিন মজা করে বলে, যখন আমি থাকবো
থাকবো না তখন তুমি এই গাছে ঝুলে মারা যাবে, তাহলে আমরা একসাথে থাকবো। এমনই খুনসুটি আর দুষ্টু মিষ্টি ভালোবাসায় দুজনের জীবন কেটে যাচ্ছিল জাদুর মতো। প্রতিটা মুহূর্তকে তারা এনজয় করত। যখন মন চাইতো শহর থেকে দূরে ঘুরতে যেত। এই যুগে এসেও আশ্বিন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না, তাই জানকি তাকে একটা ফোন গিফট করেছিল যেন আশ্বিন কখনো বিপদে পড়লে হোয়াটসঅ্যাপে তাকে লোকেশন পাঠাতে পারে। আশ্বিন পেশায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তাই আশ্বিন আর জানকির বেশিরভাগ সময় ট্রাভেল করেই কাটিয়ে দিতে হয়। বনে জঙ্গলে নদীর পাড়ে প্রকৃতির সাথে তারা একদম মিশে থাকতো। তবে এসবের মাঝে বন্ধু আর পরিবারকেও সময় দিতে একদম ভুলতো না। তাদের জীবন ছিল একদম চিন্তামুক্ত। বন্ধুরা বা পরিবার বিয়ে করতে বললে আশ্বিন বলে পার্টি চাইলে এখনই দিচ্ছি, তবে এর জন্য আমি কোনো বিয়ে করতে পারবো না। একদিন মন্দিরে আশ্বিন এক কাপলকে বিয়ে করতে দেখে হঠাৎ জানকিকে বলে বিয়ে করবে নাকি। আশ্বিন থেকে এমন কথা শুনে জানকি অবাক হয়ে যায়। আশ্বিন হেসে বলে আরে আমি তো মজা করছি। আশ্বিন একদম বাউন্ডেলে একটা জীবন কাটাতো, কোনো টেনশন নেই, কোনো বাধা ধরার নিয়ম নেই। এমনকি একদিন বিবেক দৌড়ে এসে বলে কেউ তার বাইক চুরি করে নিয়ে গেছে, তবুও সে রিল্যাক্সে বসে আছে। বিবেক বিরক্ত হয়ে জানকিকে বলে ওর থেকে সাবধান থাকবি, দেখবি তোকে কেউ একদিন চুরি করে নিয়ে যাবে। আর আশ্বিন এভাবেই রিল্যাক্সে বসে থাকবে। জানকি অবশ্য এসব কথা কানেই নেয় না। দুইজন জীবনটাকে তাদের নিজেদের স্বার্থে উপভোগ করত। চুরি হওয়া বাইক পাওয়ার পর বিবেক আশ্বিনকে কল দিয়ে বলে তুমি সিআই কে ধন্যবাদ দাওনি কেন? সে তোর বাইককে খুঁজে কত বড় উপকার করলো। সিআই এর নম্বর পাঠিয়েছি, তাকে কল দিয়ে ধন্যবাদ দিবি। আশ্বিন কোন রকমে আচ্ছা বলে কল কেটে দেয়, কিন্তু সিআই কে আর কল দেয় না, কারণ বাইক খুঁজে দেওয়া তো একজন পুলিশ হিসাবে সিআই এর দায়িত্ব। তাহলে সে ধন্যবাদ কেন দিবে? এক লোকেশনে ছবি তোলার সময় জানকি বলে তার বান্ধবী রেনুর কাল বিয়ে, আগামীকাল সেখানে যাবে। আশ্বিন বলে কাল সম্ভব হবে না, গাড়ি সার্ভিসিং এ দিব, আমরা শনিবার রওনা হব, রবিবার বিয়ে খেয়ে তারপর মাইসুরের উদ্দেশ্যে রওনা দিব। জানকি খুশি হয়ে আশ্বিনকে জড়িয়ে ধরতেই কেউ একজন এসে ধমক দিয়ে বলে এখানে এসব কি হচ্ছে। তখনই বাসে বসা জানকির ধ্যান ভাঙলে সে কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে এটা কি শান্তাপাড়া, আমি এখানে নামবো। বাস জানকিকে জনমৈত্রী থানার সামনেই নামিয়ে দেয়। এদিকে থানার ভিতর থেকে পার্টির এক লোক বেরিয়ে এসে তার দলের কয়েকজনকে জানায় সুরেশকে এবার জেল খাটতেই হবে। দলের বাকিরা প্রতিবাদ করতে চাইলে লোকটা বলে শোনো, ঝামেলা এখন পুলিশের সাথে হয়েছে, তাই জেলে সেই যাবে। আমি মিটমাট করার চেষ্টা করছি, তাই তোরা বোকার মতো কোনো কাজ করবি না। জানকিদের পাশ দিয়ে হেঁটে থানার ভেতরে এসে জিজ্ঞেস করে সিআই স্যার কি আছে? কনস্টেবল না বলতেই জানকি জিজ্ঞেস করে তাহলে কখন আসবে? আমার একটা কাজ ছিল, আমি একটা খুন করেছি। এই কথা শোনা মাত্রই থানার সব পুলিশ আর বাকিরা হতবাক হয়ে যায়। প্রশান্ত এগিয়ে এসে জিজ্ঞেস করে কি বললেন আপনি? জানকি এবার বেশ ঘাবড়ে যায়। অতিরিক্ত স্ট্রেসে ব্যাগ থেকে ওষুধের কৌটা বের করে ওষুধ খেয়ে নেয়। প্রশান্ত জিজ্ঞেস করে আপনার কি সমস্যা? আমি এখানে এসআই, আমাকে বলেন। জানকি বলে আমি সিআই কেই সব বলবো। প্রশান্ত বিরক্ত হয়ে বলে সিআই সব হলে থানায় আমাদেরকে কেন রাখা হয়েছে? দেখেন তথ্য নিয়ে সেটা লেখার দায়িত্ব আমাদেরকে বিস্তারিত না বললে আমরা জানবো কিভাবে? আর আপনার যদি আমাদের সামনে কথা বলতে ভয় লাগে তাহলে লেডি কনস্টেবলকে ডাকছি। জানকি গম্ভীর হয়ে বলে আমাকে দেখে কি আপনার ভীতু মনে হচ্ছে? নিজের অপরাধ স্বীকার করার মতো সাহস আমার আছে, কিন্তু এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ভালো না, তাই একবার সিআই আসুক তারপর বলবো। কনস্টেবল মহেশ প্রশান্তকে সাইডে নিয়ে গিয়ে বলে স্যার মনে হচ্ছে এর মাথায় সমস্যা। যেই ওষুধটা খেলো ওটা আমি আমার মায়ের জন্য কিনি, কারণ মায়ের মানসিক সমস্যা আছে। প্রশান্ত আর তর্কে না গিয়ে সিআই কে কল করতে বলে। মহেশ কারুনিয়ানকে কল দিয়ে জানায়। প্রশান্ত তখন কন্ট্রোল রুমে থানার আপডেট দিচ্ছে, আর জানকি এক কোনায় ভয়ে কাচুমচু হয়ে দাঁড়িয়ে আছে। কারুনিয়ান থানায় এসে জানকিকে এক নজর দেখেই তার ক্যাবিনে যায়। জানকি রুমে আসতেই জিজ্ঞেস করে কি সমস্যা? জানকি বিরক্ত হয়ে বলে একজন সিটিজেনকে চেয়ারে বসতে বলতে হয়, সেটাও কি জানেন না? কারুনিয়ান বিরক্ত হয়ে বসতে বললে জানকি বলে আমি একটা খুন করেছি। কারুনিয়ান তাচ্ছিল্য করে বলে খুন করে এসে আবার চেয়ারও চাচ্ছেন? জানকি পাল্টা প্রশ্ন করে কেন, অপরাধীদের কি মানবাধিকার পাওয়ার কোনো অধিকার নেই? কারুনিয়ান রেগে দাপট দেখিয়ে বলে বহু বছর ধরে আমি এই পদে বসে আছি, আমাকে অধিকার শেখাতে আসবেন না। থানার নাম জনমৈত্রী হলেও এটা আমার থানা, এখানে কি হবে না হবে সেটা আমার সিদ্ধান্ত। জানকি বলে কিন্তু আপনি তো তদন্ত করে আসামিকে ধরেননি, আসামি নিজে তার অপরাধ স্বীকার করতে এসেছে। এই দুটোর মধ্যে অনেক বড় তফাৎ আছে। যাই হোক, গত 16 জুন আমাকে উত্ত্যক্ত করা এক নরপশুকে কেটে জঙ্গলে দাফন করে দিয়েছি। কারুনিয়ান বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে কোন জঙ্গলে? জানকি বলে পোপারাতে। দ্বিতীয় মাইল
পোস্টের পাশে। আমি ঘটনার আকস্মিকতায় এমন কাজ করে ফেলেছি। কারণান জিজ্ঞেস করে কাকে খুন করেছো। জানকি জানায় তার নাম বিবেক। সে মেয়েদেরকে নিয়ে আজে বাজে চিন্তা করে। একটা সময় সে আমার বন্ধু ছিল। গল্প চলে আসে অতীতে। আশ্বিন এবং জানকিকে সেদিন বিবেকই মজা করে ধমক দিয়েছিল। বিবেক বলে পাবলিক প্লেসে এসব কেউ করে নাকি, তা যখন করছিস আমাকেও একটা কিস দে। বিবেক তখন বন্ধু থাকায় জানকি বিষয়টাকে তেমন পাত্তা দেয়নি। আশ্বিনের সাথে সম্পর্কে যাওয়ার পর থেকে বিবেক কেমন যেন বদলে যায়। একবার তো বিবেক লুকিয়ে জানকির গোসলের কিছু ছবি তুলে সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করেছিল। জানকি সব সহ্য করতে না পেরে দেখা করার বাহানায় তাকে ডেকে জঙ্গলে নিয়ে মেরে ফেলে। কারণান জিজ্ঞেস করে তা এখন আমাদেরকে সব কেন বলছেন। জানকি বলে আমি যা করেছি সেটা অন্যায় ছিল, আইন নিজের হাতে নেওয়াটা উচিত হয়নি। কনস্টেবল মহেশ কারণানের কানে কানে জানকির মানসিক অসুস্থ হওয়ার কথাটা বলতেই কারণান জানকিকে বলে আপনার ঠিকানা আর বিস্তারিত ওদেরকে দিয়ে যান, আমরা তদন্ত করব। কারণান বিড়বিড় করে বলে উটকো মুসিবত একটা। জানকি রেগে বিবেকের আইডি কার্ড দিয়ে বলে বিশ্বাস না হলে এর খোঁজ করেন। প্রশান্ত বলে আমার তো মনে হয় ইনি সত্যিই বলছে। কারণান সবসময়ের মতোই প্রশান্তকে ঝাড়ি দিয়ে চুপ করিয়ে দেয়। কারণান মহেশকে বিবেকের খোঁজ করতে বললেই মহেশ পেট্রোলিং এ থাকা দুজন পুলিশকে বিবেকের খোঁজ করতে বলে। এরই মধ্যে থানায় হঠাৎই মিডিয়া চলে আসে। কারণান বাইরে আসতেই মিডিয়া অনবরত প্রশ্ন করতেই থাকে সত্যিই কি একটা মেয়ে খুন করে থানায় এসে স্বীকার করেছে? কাকে করেছে খুন, আর কেনই বা খুন করেছে? কারণান বলে আমরা পুলিশরা কি ফালতু বসে আছি, কেউ এসে বলবে আর আমরা বেরিয়ে পড়বো। একজন জিজ্ঞেস করে তার মানে কি আপনারা এখন তদন্ত করবেন না? কারণান কথা ঘুরিয়ে বলে তা কখন বললাম, আমাদের কিছু নিয়ম আছে, আগে সেই ব্যক্তির খোঁজ করতে হবে, এদের কি সম্পর্ক ছিল সেগুলো দেখতে হবে, তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছাবো। আরেকটা কথা, এই মেয়ের মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের একটু সন্দেহ আছে। এই কথা শুনতেই জানকি রেগে বের হয়ে এসে জিজ্ঞেস করে কি বললেন আপনি? মিডিয়ার সামনে কিভাবে আমাকে পাগল বলছেন? মহেশ মানসিক রোগের ওষুধ খাওয়ার কথা বলতেই জানকি মহেশের হাতে ওষুধ দিয়ে বলে স্ট্রেসে ওষুধ খেলে সে কি পাগল হয়ে যায়? আপনি জানেন আমি কে? জানকি আইডি কার্ড দেখিয়ে বলে আমি একজন ডক্টর, ডক্টর জানকি গণেশ। অপরাধ করার পর অপরাধী মানসিক চাপ আপনারা কি বুঝতে পারেন? আমার প্রেশার বেড়ে গিয়েছিল, এটা সত্য, আমি অপরাধ করেছি আর এর জন্য আমাদের সমাজে আইন আছে, আইনে যে শাস্তি হোক না কেন আমি মাথা পেতে নিব। কিন্তু থানায় আসার পর থেকে পুলিশরা কেমন উদ্ভট আচরণ করছে, আমি স্বীকার করেছি অথচ তারা জিজ্ঞাসাবাদ করতে রাজি না। আমি তো যেখানে লাশ পুঁতেছি সেই জায়গাও দেখাতে রাজি, বাকি আপনারা দেখেন কি করবেন। সাংবাদিকরা জিজ্ঞেস করে আপনি কাকে খুন করেছেন? জানকি বলে আমি পুলিশকে আগেই সব জানিয়ে দিয়েছি, আবারও তা নিয়ে কথা বলার মানসিক অবস্থা আমার নেই। তখনই কনস্টেবলরা খোঁজ নিয়ে জানায় বিবেক এক সপ্তাহ আগে ফার হাউসের কথা বলে এক মেয়েকে গাড়িতে করে নিয়ে বের হয়েছিল। গাড়িটা জানকির নামে রেজিস্টার করা, আর এখন ওই ছেলের ফোন বন্ধ। কারণান এবার জানকিকে বিশ্বাস করে তার ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। এতগুলো গাড়ি দেখে কৌতূহলবশত এলাকার লোকজনও তাদের পিছু করা শুরু করে। তার উপরে গাড়িতে তাদের অপছন্দের কাউয়া মানে কারণানকে দেখে আরো কৌতূহলী হয়ে যায়। জঙ্গলে পৌঁছাতেই সেখানে মিডিয়া, পার্টির লোকজন আর এলাকাবাসীও চলে আসে। জায়গা মতো নিয়ে যাওয়ার সময় জানকি জানায় এই পর্যন্ত আসার পর বিবেক বুঝে গিয়েছিল তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে, তাই পালানোর চেষ্টা করেছিল। হাঁটতে হাঁটতে প্রশান্ত একটা চশমা পরে থাকতে দেখে। জানকি বলে ওটা বিবেকেরই চশমা, এরপর আমরা ওকে মেরে ফেলি। প্রশান্ত অবাক হয়ে জিজ্ঞেস করে আগে বললে তুমি একা ছিলে, এখন বলছো আমরা, এর মানে কি? জানকি বলে একটা পুরুষ মানুষকে আমার একার পক্ষে মারাটা সম্ভব না, আমার সাথে আরো একজন ছিল। প্রশান্ত জিজ্ঞেস করে কে সে? জানকি অনেকক্ষণ চুপ থাকার পর হঠাৎই বলে এই সিআই স্যার ছিল। এমন কথা শুনে কারণান রেগে জানকিকে কষে এক চড় মারে। আরো কয়েকটা চড় মারতে গেলে পুলিশরা কারণানকে ধরে রাখে, কারণ সামনেই মিডিয়া দাঁড়ানো। জানকি বলে আমি 4 দিন ধরে ঘুমাতে পারছি না, আমার পক্ষে আর এসব সহ্য করা সম্ভব হচ্ছে না। কারণান ধমক দিয়ে বলে মিথ্যা বললে তো জিহ্বার টেনে ছিঁড়ে ফেলবো। জানকি বলে যাই করেন না কেন আমার কল হিস্টোরি তো আর মুছতে পারবেন না। রাত 8:45-এ আপনি তো আমাকে এখানে আসার কথা বলেছিলেন। কারণান রাগে ফুঁসতে থাকে, বারবার জানকির দিকে তেড়ে যায়। এই ভিড়ের মধ্যে হাসপাতালের সেই চন্দন মানে যে বুঝে গিয়েছিল কারণান লোক দিয়ে তাদেরকে মার খাইয়েছে, সে তার দলের লোকদেরকে কল দিয়ে বলে কাউয়া ফেসে গেছে, পোপারাতে কাউকে হত্যা করে মাটি চাপা দিয়েছে, তোরা জলদি আয়। এটা শুনে কারণানের রাগ আরো বেড়ে যায়। চন্দনের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে প্রশান্ত আর বাকি পুলিশরা কারণানকে সেখান থেকে সরিয়ে নেয়। চন্দনকে মারা হয়েছে খবর পেয়ে এলাকার অটো ড্রাইভাররা কারণানকে মারার জন্য রওনা হয়। প্রশান্ত কারণানের কাঁধে হাত দিতেই কারণান ধাক্কা মেরে বলে তুই আমাকে কেন ধরেছিস? প্রশান্ত বুঝিয়ে বলে এলাকাবাসী আপনার উপর রেগে আছে, আমাদের কাছে তেমন কোনো প্রোটেকশন নেই, তাই মাথা ঠান্ডা করুন। এলাকাবাসী জড়ো হয়ে গেলে কারণান বেশ ঘাবড়ে আর কিছুই বলে না। প্রশান্ত কারণানকে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট করতে গেলেই এলাকাবাসী তাদের পুরনো রাগ উগরে গাড়ি ঘিরে ধরে। এলাকাবাসী
এলাকাবাসীকে এতটা রাখতে দেখে প্রশান্ত এলাকার মেম্বার রাজনকে এই ভিড় সরাতে বলে। এক লোক বলে, মেম্বার এই ব্যাপারে কিছু বলবে না, আগে তো কাউয়া খুন করেছে, তার উপর আবার মেয়ে মানুষের গায়ে হাতও তুলেছে। আমরা ভালো করেই জানি ওকে একবার এখান থেকে নিয়ে গেলে আর পাওয়া যাবে না। প্রশান্ত হুমকি দিয়ে বলে, ভিড় না সরালে সবার উপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন বলে, আমাদেরকে আইন শেখাতে আসবেন না, লাশ এখানে আছে তাই তদন্ত এখানেই হবে, যে এনকোয়ারি করবে আসুক। পিন্টু আমাদের লোকজনকে এখনই কল দে। এমন অবস্থায় উপায় না পেয়ে প্রশান্ত ডিএসপি রাজকে কল দিয়ে সব জানায়। রাজ সাথে সাথেই টিভি অন করে দেখে সব খবরের চ্যানেলে এই খবরই দেখাচ্ছে। এরই মধ্যে এসপি ইলাবা কল দিয়ে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। রাজ প্রশান্তকে কনফারেন্স কলে নিলে প্রশান্ত জানায় জনগণ কারণান স্যারকে ঘিরে ধরেছে, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, আমার একার পক্ষে সামলানো সম্ভব না, সিনিয়র পুলিশ আর আরো ফোর্স থাকলে বেশি ভালো হয়। ইলাবা প্রশান্তকে বলে কারণানকে লুকিয়ে রাখো আর গ্রামবাসীকে আপাতত উস্কানিমূলক কিছু বলবে না। রাজকে বলে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিতে, সাথে মাটি খোঁড়ার জন্য কিছু লোককে ডাকতে হবে। কল কেটে ইলাবা পোপারার উদ্দেশ্যে রওনা হয়। খবরে আশ্বিনের বাবা মা জানকীকে দেখে ঘাবড়ে বলে, আরে এটা আমাদের জানকী না। এই খবর দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। পার্টির লোকদের সাথে মারধর করা লোকজনও এসে হাজির হয়। সবাই কারুনানের পতন দেখতে চায়, কারণ কারুনান শান্তাপাড়ার সবাইকে অনেক জ্বালিয়েছে। কারুনান এমন বেকায়দা অবস্থা দেখে কাউকে কল দিতেই থাকে, কিন্তু কল আর কেউ ধরে না। প্রশান্ত রজনকে বলে কয়েকজন লোক ডাকো, মাটি খুঁড়তে হবে। লোকজন ঠেলাঠেলি করতে থাকলে প্রশান্ত চিৎকার করে হুমকি দেয়, তোমাদের জন্য ক্রাইম সিনের কোনো প্রমাণ নষ্ট হলে সবাইকে জেলে দিব। সবাই এবার শান্ত হয়ে যায়। চন্দন সবাইকে সরিয়ে বলে, আমরা প্রমাণ নষ্ট করতে আসিনি। এদিকে এসপি ইলাবা ডিএসপি রাজ আর ফরেস্ট ফোর্স নিয়ে পৌঁছে যায়। ইলাবা জিজ্ঞেস করে, আপনাদের কোনো নিয়ম কানুন আছে নাকি? অফিসার জানায়, না, এটা যেহেতু মার্ডার আমাদের কিছুই করার নেই। ইলাবা জঙ্গলের মধ্যে আসতেই দেখে পুলিশ ভিড় সামলাতে পারছে না। ইলাবা রেগে চিৎকার করে সবাইকে সরে যেতে বলে, যেন পুলিশ তাদের কাজ করতে পারে, কিন্তু কেউ এক পাও নড়ে না। দুইজন বয়স্ক লোক কুদাল আর কুড়াল নিয়ে মাটি খুঁড়তে আসে। কারণান ইলাবার সামনে আসতেই চন্দন জিজ্ঞেস করে, কাউয়া এবার ফাঁসবে তো? ইলাবার নামটা শুনে হেসে জানকীকে দেখে বলে, একটা মেয়ে যাই বলুক না কেন পুরো গ্রাম সেটা বিশ্বাস করেই নেয়। ইলাবা জানকীর কাছে জিজ্ঞেস করে, এখানেই দাফন করেছিলে তাই না? জানকী হ্যাঁ বলতেই সেখানে খোদাইয়ের কাজ শুরু হয়। আশ্বিনের বাবা মা স্পটে এসে জানকীকে ডাকে, কিন্তু জানকী তাদের দিকে তাকাই না। খুঁড়তে খুঁড়তে সত্যি সত্যি একটা লাশ বের হয়, কিন্তু সেটা দেখতে মোটেও বিবেকের মতো না। কারণান জানকীর দিকে রেগে তাকায়, তবে তার চোখে মুখে ভয় স্পষ্ট। প্রশান্ত লাশটাকে ভালো করে দেখে বলে, এই লোকের মিসিং রিপোর্ট হয়তো আমাদের রেজিস্ট্রেশনে আছে। ইলাবা দ্রুত কনফার্ম হতে বলে প্রশান্ত থানায় কল দিয়ে জিজ্ঞেস করে, এক প্যাস্টরের মিসিং কেস ফাইল হয়েছিল না, তার ছবি এবং বিস্তারিত আমাকে পাঠাও। ফরেন্সিক টিম তখন তাদের কাজ করছে। খোদাই করা লোকরা সেখানে আরো একটা লাশ তোলে। এবার ভয়ে কারণের গলা শুকিয়ে আসে। কেউ একজন বলে, আরে এটা তো আশ্বিন। সাথে সাথে আশ্বিনের বাবা মা চিৎকার করে কান্না করতে করতে বলে, ও তো আমাদের ছেলে, এসব কি হয়ে গেল? এতক্ষণ রাগে ফুঁসতে থাকা জানকী হঠাৎই বেশ দুর্বল হয়ে পড়ে। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সাথে সাথেই সে মাথা ঘুরিয়ে পড়ে গেলে লেডি পুলিশরা তাকে ধরে নিয়ে যায়। কারণের ফোনে কল আসতেই লাশের পাশে রিং বেজে ওঠে। মাটি সরাতেই সেখানে একটা স্মার্ট ওয়াচ পাওয়া যায়, যেটা কারণের ফোনের সাথে কানেক্ট করা। নিজের স্মার্ট ওয়াচ এখানে দেখে কারণান হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। কারণ আর বুঝতে বাকি থাকে না জানকী সত্যিই বলছে। সব নিউজ চ্যানেলে এখন একটাই খবর, খুঁজতে এসেছিল বিবেকের লাশ, কিন্তু সেখানে পাওয়া গেল অন্য দুজনের লাশ। বিবেকের লাশ এখনো পাওয়া যায়নি। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেখানে সিআই কারণানের স্মার্ট ওয়াচ পাওয়া গেছে। সাংবাদিকরা গ্রামবাসীর মতামত জানতে চাইলে চন্দন রেগে বলে, কারণানের দ্বারা সব সম্ভব। কয়েকদিন আগে এক কেমিক্যাল ফ্যাক্টরির বিরুদ্ধে আমরা আন্দোলন করায় কারণান কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে আমাদেরকেই মেরেছিল। আজ স্টেটমেন্ট নেওয়ার সময় আমাদের কাছে না আসে তার ভাড়া করা গুন্ডার কাছে যায়। তার কানেকশন অনেক বড় বড় প্রভাবশালী লোকদের সাথে আছে। না হলে এত প্রমাণ থাকার পরও তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না কেন? আইন তো সবার জন্য সমান হওয়া উচিত বলেই স্লোগান দেওয়া শুরু করে। সাধারণ মানুষকে এতটা রেগে যেতে দেখে তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ইলাবা রাজকে বলে, সেফটির জন্য ফোর্স রেডি করো, তবে সাবধান, সাধারণ মানুষের যেন কিছু না হয়। যাই হোক না কেন সিএম এর সম্মান যেন নষ্ট না হয়। ইলাবা সবার সাথে কথা বলার চেষ্টা করলে কেউ তার কথা শুনতেই চায় না, তাই শূন্যে গুলি করে। ভয়ে সবাই শান্ত হতেই ইলাবা বলে, তোমাদের কি মনে হয় এত পুলিশ মিলে আমরা কি বাঁচাবো? জানি কেমিক্যাল ফ্যাক্টরিতে কিছু ভুল হয়েছে, কিন্তু এই কেসের সাথে তার কোনো কানেকশন নেই।
একজন পুলিশ অপরাধ করেছে তার মানে এই না যে বাকি পুলিশরাও খারাপ। যে অপরাধ করেছে সে শাস্তি পাবেই বলেই চন্দনকে ডেকে জিজ্ঞেস করে, কাউনান কোম্পানি থেকে ঘুষ নিয়েছে, এর কোনো প্রমাণ আছে? চন্দন বলে, প্রমাণ নেই, কিন্তু আমি শিওর ও এমন করতে পারে। ইলাবা বলে, তোমার কথা সবাই বিশ্বাস করে, তাই যা খুশি করবে নাকি? আমার সাথে সব বুদ্ধি খাটিয়ে কোনো লাভ নেই। আমি তোমার থেকে উপরের লেভেলের প্লেয়ার, তাই সাবধান। কিছুক্ষণ পর রাজ প্রশান্তকে বলে আশ্বিনের লাশ পোস্টমর্টমের জন্য পাঠাতে আর পেস্টর প্রকাশের লাশ মর্গে পাঠাতে। প্রকাশের স্ত্রী কি খবর পেয়েছে? প্রশান্ত জানায় সে রওনা দিয়েছে, আসতে 6 ঘন্টার মতো সময় লাগবে। প্রশান্ত বিবেকের কি করবে জিজ্ঞেস করতে ইলাবা বলে, এত বড় জঙ্গলে তাকে কোথায় খুঁজবে? আগে ওই মেয়ের জ্ঞান ফিরুক, আর ওই ছেলের বাবা মা শান্ত হলেই তাদের স্টেটমেন্ট নাও। আর হ্যাঁ, কাউনারের ফোনও তোমার কাস্টাডিতে রেখে দাও, ওকে কোনোভাবেই কারোর সাথে যোগাযোগ করতে দিবে না। ফরেন্সিক অফিসার জানায় 2টা লাশের গলাতেই দড়ির প্যাচে দাগ আছে। ছেলেটাকে হত্যার আগে বেশ মারধর করা হয়েছে। শার্টে তেল লাগানো, জুতার ছাপ পাওয়া গেছে, জুতার সাইজ 9। খুনের বাম সাইডে জুতায় একটু সমস্যা আছে। এই কথা শুনে প্রশান্ত বেশ হতবাক হয়ে যায়। ইলাবা অফিসারকে পাঠিয়ে দিয়ে প্রশান্তকে জিজ্ঞেস করে কি হয়েছে। প্রশান্ত জানায় কয়েকদিন আগে এক কনস্টেবলকে কিছু কাজ করতে দেখে জিজ্ঞেস করেছিল সে কি করছে। কনস্টেবল জানায় কাউনান স্যারের গাড়িতে হিট শেল ছিল না, তাই তাপে তার জুতা নষ্ট হয়ে গেছে। ইলাবা চিন্তায় পড়ে যায়, তাহলে কি এই 2টা খুন কাউনানই করেছে? দিনেশের পিএ বেবি ইলাবাকে কল দিয়ে বলে, মিটিং এ ছিলাম, কাউনান অনেকবার কল দিয়েছিল তাই দেখিনি। ওখানকার অবস্থা এখন কি? ইলাবা জানায় তেমন কিছু না, মেয়েটা মিডিয়ার সামনে সব বলে দিয়েছে, তাই একটু হাইপে উঠে গেছে। বেবি বলে, মিনিস্টার স্যারের সাথে যোগাযোগ করতে পারছি না, কাউনান তো আবার মিনিস্টারের খুব কাছের মানুষ, তাই সব সামনে নিও। কল কেটেই ইলাবা প্রশান্তকে বলে কারোর কোনো কল আসলে রিসিভ করবে না, যেহেতু সাসপেক্ট পুলিশ তাই উপর মহল থেকে অনেক কল আসতে পারে। ইলাবা প্রশান্ত আর মহেশকে নিয়ে সোজা কাউনানের বাসায় আসে। কাউনানের ছেলে পুলিশকে আসতে দেখেই ভয়ে দৌড় দেয়। ইলাবা প্রশান্তকে সতর্ক করে বলে, ঝামেলা করার দরকার নেই, শান্তভাবে তল্লাশি করবে। কাউনানের স্ত্রী বেরিয়ে আসতেই তার অনুমতি নিয়ে তল্লাশি শুরু হয়। ইলাবা আলমারিতে কিছু বেল দেখে। কাউনানের স্ত্রীর দিকে তাকাতেই সে লজ্জায় শাড়ি দিয়ে তার হাতের মারের দাগগুলো লুকিয়ে ফেলে। ইলাবা সব বুঝেও কিছুই বলে না। প্রশান্ত আর মহেশ জানায় বাড়িতে কিছুই পাওয়া যায়নি। বাসা থেকে বের হওয়ার সময় ডিজিপি ইলাবাকে কল দিয়ে বলে, মিডিয়া এসব কি বলছে? ইলাবা হেসে বলে, মিডিয়া তো গুজব ছড়াবেই, সত্য মিথ্যা আমরা কনফার্ম করি। আমি কিছু প্রমাণ পেয়েছি, কিন্তু সেগুলো সাজানো প্রমাণ হতে পারে, কারণ কাউনানের শত্রু অনেক বেশি। ডিআইজি বলে, যাই হোক না কেন দ্রুত এই কেস ক্লোজ করো আর কেরালা পুলিশের জন্য সুসংবাদ নিয়ে আসো। তখনই প্রশান্ত জানায় জানকীর জ্ঞান ফিরেছে। ইলাবা বলে, জানকী আর কাউনানকে এখনই পুলিশ ক্লাবে নিয়ে আসো। চাঞ্চল্যকর এই কেসে কি হচ্ছে তা জানার জন্য সবাই বেশ উদ্গ্রীব। কাউনান আর জানকীকে পুলিশ ক্লাবে আনা হয়। মিডিয়া প্রশ্ন করার জন্য হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু জানকী আর কাউনান কেউই মুখ খোলে না। ইলাবা বলে, দেখেন কাউনান আইনের লোক, সে ভালো করেই আইন জানে, তাই উপযুক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না। এক সাংবাদিক জিজ্ঞেস করে, তাহলে লাশের পাশে যে ঘড়ি পাওয়া গেল সেটার কি হবে? ইলাবা বলে, এই খুনের আসল কারণগুলো না জানা পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না। সাংবাদিক জিজ্ঞেস করে, তাহলে কি সাসপেক্ট সিআই বলে তাকে বাঁচানোর জন্য দেরি করা হচ্ছে? ইলাবা বলে, আইনের চোখে সবাই সমান, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং কোনো প্রকার সুবিধা দেওয়া হবে না। অপরাধী প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হবে বলেই ইলাবা ভেতরে চলে যায়। সকাল থেকে রাত হয়ে যায়। প্রশান্ত কিছু ফাইল নিয়ে এসে জানায় আশ্বিনের বাবা মায়ের স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আশ্বিন এবং জানকী লিভিং রিলেশনে ছিল, মনে হয় না ওদের মাঝে কোনো সমস্যা ছিল। আর সিআই স্যারের ফোন ভেরিফিকেশন হয়ে গেছে, জানকী যা বলেছে সব সত্য। 16 তারিখ জানকী স্যারকে 8:45 কল দিয়েছিল। তাদের মাঝে 12 সেকেন্ড কথা হয় এবং তাদের দুজনের লোকেশন টাওয়ার একই জায়গায় ছিল। এছাড়া ওই প্যাস্টারও স্যারকে হত্যার দিন 7 বার কল করেছিল, হত্যার আগের দিনও কল করেছিল। প্যাস্টারের শেষ কল স্যারের নম্বরেই এসেছে, আর বিবেকের নম্বর এই লোকেশনেই বন্ধ হয়েছে। এত প্রমাণ পাওয়ার পরও ইলাবা জিজ্ঞেস করে, কাউনানকে বাঁচানোর কোনো সুযোগ আছে? সে তো আমাদেরই একজন, তোমার কি ওকে বাঁচাতে মন চাচ্ছে না? প্রশান্তের বেশ রাগ হলেও চুপ থাকে। ইলাবা বিষয়টা বুঝে বলে, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। সন্তোষ তখন কাউনানের ড্রেস নিয়ে আসলে কাউনান সন্তোষের মোবাইল চায়। সন্তোষ বলে, আমাকে মাফ করবেন, আমার চাকরি চলে যেতে পারে, 3টা বাচ্চা আছে, 2.5 লাখ টাকার ইনস্টলমেন্ট আছে, চাকরি গেলে আমি কিভাবে চলবো? কাউনান আর কিছুই বলে না। জানকীকে দেখে রাখা লেডি কনস্টেবল তার ছেলের সাথে ফোনে কথা বলছিল। জানকী হঠাৎ বলে, অপেক্ষা করার মতো কেউ থাকলে জীবন কত মূল্যবান হয়ে যায়, তাই না? আমার জন্য একটা গান চালাবেন? কিছুক্ষণ পর ইলাবা জানকীর রুমে এসে দেখে জানকী মোবাইলে গান দেখছে। ইলাবা রেগে কনস্টেবলকে ঝাড়ি দিয়ে সেখান থেকে বের করে দেয়। জানকী বলে, আমার পাওয়ানোর হলে আমি এখানে আসতাম না। নিজের অপরাধ
স্বীকার করতে এসেছি। ইলাবা জিজ্ঞেস করে, কেন? তুমি তো এখানে সিআই কে ফাঁসাতে এসেছো, না হলে এরানা কোল্লামের এক আর্থর সার্জন এমন গভীর জঙ্গলের মাঝের এক থানায় এসে তার অপরাধ কেন কবুল করবে? সত্যি করে বলো, বিবেক কোথায়? তুমি কি একা খুন করেছো? জাঙ্কি বলে, না, আমি ওদেরকে ডেকেছি আর হত্যা সিআই করেছিল, আর দোষ আমি আমার কাঁধে নিয়েছি, কারণ প্রয়োজনটা আমার ছিল। ইলাবা জিজ্ঞেস করে, কেন? যে খুন করতে বলে তার শাস্তি কম হয় তাই? জাঙ্কি বলে, সেটা তো আইনের দোষ, তারা এমন রুলস কেন বানিয়েছে? সত্যি বলতে যে উস্কানি দেয় শাস্তি তারই পাওয়া উচিত। ইলাবা বলে, এসব বাদ দাও, আগে এটা বলো সিআই কেন তোমার জন্য কাউকে হত্যা করবে? জাঙ্কি বিরক্ত হয়ে বলে, সেটা আমি কিভাবে বলবো? আপনি সিআই কে জিজ্ঞেস করেন, সেই এর উত্তর দিতে পারবে। ইলাবা বিবেকের লাশের কথা জিজ্ঞেস করলে জাঙ্কি বলে, জঙ্গলেই আছে, কিন্তু তার এক্সাক্ট লোকেশন বলবো না। বিবেককে মারার আগে সিআই এর সাথে আমার একটা ডিল হয়েছিল, সে সেই ডিল ভেঙে দিয়েছে, এখন সত্য সবার সামনে আসবে। ইলাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের ডিল হয়েছিল? জাঙ্কি বলে, বলতে পারবো না, আমি তাকে ধোকা দিব না। ইলাবা এবার হাসতে হাসতে বলে, পার্টনারকে মিডিয়ার সামনে এক্সপোজ করে এখন লয়াল হওয়ার নাটক করছো? জাঙ্কি বলে, আমি আসলে তাকে বাঁচাচ্ছি, আপনারা সেটা খুব শীঘ্রই বুঝতে পারবেন। ইলাবা বলে, অন ডিউটি পুলিশকে সাসপেক্ট বানিয়েছো, সে নিজেকে বাঁচাতে সব করতে পারবে, পুরো ফোর্স তার সাপোর্টে থাকবে। জাঙ্কি বলে, আমি এসবে ভয় পাই না। ইলাবা ভয় দেখিয়ে বলে, কোর্টে শুধু প্রমাণ দরকার, সত্য না। জাঙ্কি পাল্টা বলে, হ্যাঁ আমি ভালো করেই জানি, না জানি এই জাঙ্কি আসলে চাচ্ছেটা কি। ইলাবা জাঙ্কির সাথে কথা বলার পর কাওনানের কাছে আসে, কাওনানকে বলে, পুলিশের বদনাম না করে এই কেস সলভ করতে হবে, তুমি আমাদেরকে সাহায্য করলে দ্রুতই আমরা কেস ক্লোজ করতে পারবো, তাই ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবে না, যা সত্য তাই বলবে, তাহলেই আমি তোমাকে সাহায্য করতে পারবো। কাওনান বলে, আমি ওই জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু কাউকে মারতে না। আসলে একদিন ক্যান্টিনে লাঞ্চ করার সময় একটা কল আসে, কলটা ছিল কাওনানের এক সোর্সের। পাহাড়ি এলাকার কিছু মাওবাদী প্রতিবাদী মিছিল বের করবে, তার সোর্স তাকে এমনই জানিয়েছিল। সন্ধ্যা হয়ে গেলে কাওনান 5 জন পুলিশকে সেখানে পাঠায় আর নিজে পোপারাতে সোর্সের সাথে কথা বলতে চায়। সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেও সোর্সের দেখা পায় না। জঙ্গলের মধ্যে কিছু শব্দ পেয়ে কাওনান সেখানে চেক করতে যায়, কিন্তু কিছুই পায় না। ফিরে এসে দেখে কাওনানের ঘড়িটা তার হাতে নেই, তাই আবারও সেটা খুঁজতে যায়। অনেক খুঁজেও না পেয়ে পরে বাসায় ফিরে যায়। ইলাবা জিজ্ঞেস করে, তুমি কি সেদিন পুলিশের জিপ নিয়ে গিয়েছিলা, তারপর বাসায় গেছো? আর ওই প্যাস্টরকে তোমাকে সে এতবার কল দিয়েছিল কেন? কাওনান জানায়, আমি সেদিন জিপ নিয়ে গিয়েছিলাম, আর ওই প্যাস্টরই হচ্ছে আমার সোর্স। তথ্য লিক না হয়ে যায়, হয়তো এই ভয় তাকে কেউ মেরে ফেলেছে। সব শোনার পর ইলাবা বলে, তুমি যা বলছো সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হলো তুমি সেদিন পুলিশের গাড়ি নিয়ে যাওনি, অন্য গাড়ি করে গিয়েছিলে। কাওনান হতবাক হয়ে তাকালে ইলাবা সন্তোষকে কল দিয়ে ডাকে। সন্তোষ একটা ব্যাগ নিয়ে আসে। ইলাবা ব্যাগ থেকে কাওনানের জুতা বের করে বলে, তোমার এই গল্পে একটু সমস্যা আছে তাই না? কাওনান ভয়ে ঢোক গিলতে শুরু করে। সেদিন রাতে কাওনান খালি পায়ে বাইকে করে বাসায় ফিরেছিল। ইলাবা কাওনানের বাসা থেকে মোজা পেলেও তা জুতা পায়নি। তখন তার স্ত্রী ইলাবাকে সত্য জানায় যে ইলাবা সেদিন খালি পায়ে বাড়ি ফিরেছিল, তাই কুকুরকে দিয়ে জঙ্গল সার্চ করিয়ে কাওনানের জুতা নিয়ে আসে। ইলাবা এবার ক্যামেরা বন্ধ করে কাওনানকে বলে, আমি জানি এটা তুমিই করেছো, বাঁচতে চাইলে আমাকে সত্য বলো, লোকে বিশ্বাস করবে এমন গল্প আমি বানিয়ে দিব। গল্প চলে আসে 15 বছর আগে। কাওনান তখন এসআই পদে ছিল। নির্বাচনের সময় পিপলস পার্টির এমএলএ হিসাবে গণেশকে বাছাই করা হয়, কিন্তু ওই পদটা আসলে দীনেশ চাইতো, তাই দীনেশ প্ল্যান করে গণেশের উপরে নারী কেলেঙ্কারি দোষ চাপিয়ে দেয়। কয়েকজন গণেশের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, তার উপর হামলা করতে চেয়েছিল। কাওনান তখন ইনচার্জ অফিসার ছিল, পার্টি অফিসেও লোকজন এসব নিয়ে শোরগোল করেছিল। কমিটির লোক সবাইকে শান্ত করে তাদেরকে ফাইনাল সিদ্ধান্ত জানায় যে জনগণ এবং পার্টির অধিকাংশ মানুষের ইচ্ছা অনুযায়ী গণেশকেই নির্বাচনের জন্য দাঁড় করানো হবে। এই ব্যাপারটা দীনেশের একটুও পছন্দ হয় না। এসকে এসে ঝাড়িয়ে দিয়ে বলে, তোমার কথা মতো কত মানুষের সাথে লড়াই করলাম, লাভ কি হলো? গণেশ যদি জিতে যায় আমি কিন্তু ওর পক্ষে চলে যাব, আগে থেকে জানিয়ে দিলাম। কাওনান আশ্বস্ত করে বলে, নির্বাচনের তো অনেক সময় বাকি, সে সব সামনে নিবে। কাওনান দীনেশের ড্রাইভারের সাথে মিলে একটা প্ল্যান বানায়। গভীর রাতে গণেশ যখন তার স্ত্রীকে নিয়ে স্কুটিতে ঘুরতে বের হয়, তখনই প্রকাশ ট্রাক নিয়ে এসে তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলে। এক ছেলে জিপ নিয়ে যাওয়ার সময় প্রকাশকে দেখে ফেলে। ছেলেটা গণেশ আর তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসে। পুলিশে খবর দিতেই কাওনানি সেখানে আসে। ছেলেটা জানায় ট্রাক ত্রিবান্দা নামের ছিল, নম্বরটা সঠিক মনে নেই, অনেকবার ডাক দিলে ড্রাইভার পেছনে ফিরে তাকিয়েছিল, তাই তাকে দেখতে পেয়েছি, এখন তাকে দেখলে আমি ঠিকই চিনতে পারবো। কাওনান সাইডে গিয়ে দীনেশকে কল দিয়ে সব জানায়। দীনেশ বলে, তুমি জানো এই সময় তোমার কি করা উচিত। কল কেটেই কাওনান ছেলেটাকে গিয়ে কোষে চর মেরে বলে, তুই নিজে মেরে আরেকজনের উপর দোষ চাপাচ্ছিস? ছেলেটাকে
খুনি বানিয়ে আদালতে উপস্থিত করা হয়। ছেলেটার বাবা অসুস্থ ছিল বলে ছেলেটা ট্রাক নিয়ে ওষুধ কিনতে বের হয়েছিল, তখনই এই অ্যাক্সিডেন্ট হয়। এমনই মিথ্যা গল্প বানিয়ে বিনা অপরাধে এক নির্দোষকে জেলে পাঠানো হয়। কিন্তু এই সব এখানেই শেষ হয়নি। প্রকাশের স্ত্রীর দীর্ঘ 11 বছর পর বাচ্চা হয়, কিন্তু বাচ্চাটা হয় মৃত। প্রকাশের তীব্র অপরাধ বোধ হয়। তার মনে হয় গণেশ আর তার স্ত্রীকে মেরে ফেলার জন্যই তার সন্তান মারা গেছে। সে সারা দিন অস্থিরতায় ভোগে, ঘুমের মধ্যেও রক্তাক্ত লাশ দেখে লাফিয়ে উঠে কান্না করে। পাপের বোঝা সে আর নিতে পারছিল না। তখনই একদিন হাঁটতে হাঁটতে সে এক চার্চের সেমিনারে এসে দেখে সবাই সেখানে নিজেদের পাপের জন্য মাফ চাচ্ছে। প্রকাশও কান্না করতে করতে সেখানে বসে মাফ চাইতে থাকে। সে সময় প্যাস্টরকে সব বলে নিজের মনকে হালকা করে। ধীরে ধীরে প্রকাশই ওখানের প্যাস্টর হয়ে যায়। সবকিছু যখন ঠিক হয়ে যাচ্ছিল তখনই ঘটে এক অঘটন। প্রকাশ এক বাসায় সেই বাসার জন্য প্রার্থনা করতে চায়। পরিবারটা ছিল সেই ছেলের যাকে সে মিথ্যা অপরাধে জেলে পাঠিয়েছিল। ছেলেটার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। উপার্জনক্ষম ছেলেটাও মানসিক চাপে এখন পাগল হয়ে গেছে। প্রকাশের জন্য একটা পরিবার শেষ হয়ে গেছে। এই অপরাধ বোধে প্রকাশের হৃদয় কেঁপে ওঠে। মনের ভেতরের অস্থিরতা সহ্য করতে না পেরে প্রকাশ কারনানকে কল দিয়ে জানায় সে সব সত্য স্বীকার করে নিবে। কারনান অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রকাশ শুনতে চায় না। তাই কারনান প্রকাশকে একদিন দেখা করতে বলে। ইয়োট থেকে একটা গাড়ি নিয়ে মাঝপথে প্রকাশকে তুলে সোজা পোপারাতে চলে আসে। জঙ্গলের মধ্যে গাড়ি থামিয়ে কারনান বলে, তুমি এসব কি করছো? পাগল হয়ে গেছো নাকি? প্রকাশ বলে, আপনি জানেন আমি কত রাত ঘুমাইনি। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। চোখ বুঝলেই সামনে ওই ছেলেটা আর গণেশের চেহারা ভেসে ওঠে। কারনান বলে, উপরওয়ালাকে তো বিশ্বাস করো, তাহলে ধরে নাও এটাও তার ইচ্ছাতেই হয়েছে। 15 বছর তো হয়েই গেছে, সবকিছু বদলে গেছে। দীনেশ স্যার তখন এমএলএও ছিল না, আর এখন সে কেরালার সিএম। আমি এসআই থেকে সিআই হয়ে গেছি। তুমি এখন এই সব কবুল করলে তার মনটি তো আর থাকবে না। তাতে কত মানুষের পরিবার ধ্বংস হয়ে যাবে একবার চিন্তা করো। কেস শেষ হয়ে গেছে, শাস্তিও পেয়ে গেছে, সবাই সব ভুলে গেছে। আমরা ছাড়া এই ব্যাপারে আর কেউ জানে না, আর জানা উচিত না। তাই সত্য এখানেই দাফন করে দাও। প্রকাশ জিজ্ঞেস করে, দাফন করে দিলেও কি উপরওয়ালা ভুলে যাবে? তার নজরে তো আমিই পাপী। আপনাদের কথা মতো গণেশ স্যারকে মেরেছিলাম, পরিবর্তে আমি কি পেয়েছি? 11 বছর পর যে বাচ্চা হয়েছিল সেও মারা গেছে। আমি অনেক বড় পাপী। শাস্তি ভোগ করেই আমার পাপ কম হবে। চিন্তা করবেন না, আপনার কিচ্ছু হবে না। শাস্তি পাওয়ার পর আমি উপরওয়ালার কাছে দোয়া করব। কারনান যখন প্রকাশকে কোনোভাবে বোঝাতে পারছিল না, তখন ধীরে ধীরে তার জুতা খুলতে খুলতে বলে, ঠিকই বলেছ, তোমার মন এখন পরিষ্কার। তুমি বলার পরে বুঝতে পেরেছি আমি কত বড় পাপী। কিন্তু কি করব বলো, দুনিয়া তো শয়তান দিয়ে পরিপূর্ণ, কিন্তু শয়তানের মাঝে ভালো মানুষের কি কাজ? বলেই জুতার ফিতা দিয়ে পেছন থেকে প্রকাশের গলায় প্যাচ দিয়ে ধরে। প্রকাশ নিজেকে বাঁচানোর জন্য ছটফট করে। তার হাতে ধাক্কা খেয়ে জিপে থাকা তেলের বোতল পড়ে যায়, যেটা প্রকাশের শার্টে এবং কারনানের জুতায় লাগে। প্রকাশ মারা গেলে কারনানের ফোনে হঠাৎই একটা কল আসে। কারনান কল রিসিভ তো করে, কিন্তু অপর পাশ থেকে কেউ কথা বলে না। কল কাটতে কারনান খেয়াল করে গাছের উপরে একজন বসে সব দেখছে। এই ছেলেটাই আশ্বিন ছিল। আশ্বিন ছবি তোলার জন্য ওই লোকেশনে গিয়েছিল। আসলে আশ্বিন এই হত্যাকাণ্ড হতে দেখে এখানকার সিআই কে কল দিয়েছিল, কিন্তু সে জানতো না কারনানই সেই সিআই। তাই ভয়ে সে কলটা কেটে দেয়। সিআই তাকে দেখে ফেলেছে বুঝতে পেরে আশ্বিন গাছ থেকে নেমে পালাতে গেলেই কারনান তাকে ধরে পশুর মতো মারে। এরপর সেই শুলেস দিয়েই আশ্বিনের গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। এরপর একাই মাটি খুঁড়ে দুজনকে পুঁতে রাখে। এরপর জুতা আর আশ্বিনের ক্যামেরা দূরে এক গর্তে ফেলে দেয়। এসব শোনার পর ইলাবা রেগে জিজ্ঞেস করে, তুমি কি বোকা নাকি? যেখানে লাশ পুঁতেছ সেই জায়গাটা চেনো না? তাহলে সেখানে মিডিয়াকে নিয়ে কেন গিয়েছিলে? কারনান জানায় সে ওখানে না, বরং ওই জঙ্গল থেকেও 2 কিলোমিটার দূরে পেথতিতে লাশ দুটো দাফন করেছিল। ইলাবা বলে, বাহ, তাহলে তো ওই মেয়ে পুরো প্ল্যানিং করে তোমাকে ফাঁসিয়েছে। তুমি তো এখন এটাও বলতে পারবে না যে তুমি লাশ ওখানে দাফন করনি। বেশ ভালোই চাল দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ওই মেয়ে এসব জানলো কিভাবে? দীনেশ তখন ইলাবাকে কল দিয়ে জিজ্ঞেস করে, ওখানে কি চলছে? ইলাবা জানায় এক মেয়ে কারনানকে ফাঁসিয়েছে, কারণ কারনান তার বয়ফ্রেন্ডকে খুন করেছে। সমস্যা হলো ওখানে এক পেস্টরের লাশ পাওয়া গেছে, সেটা ইনকোয়ারি করছি। দীনেশ বুঝতে পেরে যায় পেস্টরের পরিচয় ফাঁস হয়ে গেলেই সে নিজেও ফাঁসবে। তাই ঘাবড়ে বলে, তদন্ত অত বেশি করার দরকার নেই, যেভাবেই হোক কারনানকে এই ঝামেলা থেকে বের করো। ইলাবা একটা মুচকি হাসি দিয়ে কলটা কেটে দেয়। ইলাবা জানকিকে বলে, সিআই সবকিছু স্বীকার করে নিয়েছে। কারনান এক পাস্টারের সাথে দেখা করতে গিয়েছিল, সে না আসায় বাড়ি ফিরে যায়। ওই পাস্টারই কারনানের সোর্স ছিল। জানকি বলে, কিন্তু এটা তো সত্যি না। ইলাবা জানায় যে ফটোগ্রাফারের লাশ পাওয়া গেছে সে আসলে ওখানকার মাওবাদীদের ইনফরমার ছিল, এন্টি সোশ্যাল ওয়ার্কার। জানকি বলে,
গল্পটা বেশ ভালোই বানিয়েছেন, তবে কেউ কি আদেও বিশ্বাস করবে? ইলাবা জিজ্ঞেস করে, তাহলে কি তোমার লাভারকে মেরে ফেলেছে তাই বলবো? জানকি জিজ্ঞেস করে, ও তাহলে সব খোঁজ নেওয়া হয়ে গেছে? ইলাবা হেসে বলে, সেটা তো করতেই হবে, আমি একজন পুলিশ বলে কথা। জানকি রেগে বলে, তাহলে শোনেন, আমি আশ্বিনকে ভালোবাসতাম, সিআই যতক্ষণ না বলবে কেন সে আশ্বিনকে মেরেছে আমি ওকে ছাড়বো না। ইলাবা তাকে শান্ত করে বলে, শোনো, বিষয়টা অনেক উপরের লেভেলে চলে গেছে। কাওনানকে তো চিনো, সে সিএম এর খুব কাছের লোক। কাওনানকে বাঁচাতে নতুন নতুন গল্প তৈরি করা হবে, তোমাকে 2 থেকে 3 দিন কাস্টাডিতে রাখা হবে, আর তোমার গল্পের বিবেককে এর মধ্যে খুঁজে বের করব। এরপর ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট আসবে, তখন তুমি কি করবে? সব যদি তোমার বিপক্ষে যায় তখন কি হবে? জানকি হেসে জিজ্ঞেস করে, তখন কি সবকিছু আমার বিপক্ষে দেখাবেন? তখনই এক কনস্টেবল ছুটে এসে টিভি দেখতে বলে। টিভিতে বিবেক মিডিয়াকে বলছে, কে বলেছে আমি মারা গেছি? আমি তো ঘুরতে গিয়েছিলাম, আমার ফোনে সিগন্যাল ছিল না, তার মানে কি আমি মারা গেছি? জানকি মুচকি হাসি দিয়ে বলে, কিছু মানুষ কসম কেটেও মিথ্যা বলে। কি বুঝলেন? ইলাবা কাওনানকে বলে, ওই ছেলে জানকির বয়ফ্রেন্ড, সে খুব ভালো করে জানে তুমি আশ্বিনকে মেরেছো। তোমার মুখ থেকে সত্য বের করতেই সে এসব নাটক সাজিয়েছে। একজন পুলিশ হিসাবে আমি তোমাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। ভাগ্যিস জানকি সিএম এর কাহিনী জানে না, আর ওকে জানানোও যাবে না। ইলাবা যাওয়ার আগে কাওনানকে বলে, তোমাকে পাহারা দেওয়া শিবিন আমাদের লোক, কিছু লাগলে ওকে জানাবে। ইলাবা চলে গেলেই কাওনানের জন্য পানি আর খাবার আনা হয়। সন্তোষ তখন ক্লাবের দরজা লাগিয়ে দেয়। শিবিন সুযোগ বুঝে সন্তোষকে বলে, দুজনের জেগে থাকা দরকার নেই, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। সন্তোষ ঘুমাতে গেলেই শিবিন তার ফোন কাওনানকে দেয়। কাওনান ওয়াশরুমে গিয়ে সিএম এর পিএ বেবিকে কল দিলে বেবি বলে, তুমি আমাকে কেন কল দিয়েছো? জানো না মিডিয়ায় কি চলছে? কেউ যদি জানতে পারে সিএম এর সাথে তোমার যোগাযোগ আছে তাহলে অনেক বড় সমস্যা হবে। কাওনান রেগে বলে, ঠিক আছে, তবে এটা মাথায় রাখবেন, আমার সাথে মিলেই অনেককে মেরে ধরে আপনারা আজ এই পজিশন পেয়েছেন। বেবি বলে, তোমাকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি, কিন্তু মিডিয়া আর প্রমাণের জন্য স্যার বেশি কিছু করতে পারছে না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি দেখছি কি করা যায়। আর হ্যাঁ, আমাকে কল দিবে না, আমি তোমার সাথে যোগাযোগ করব। কল কেটে কাওনান প্রচন্ড রেগে বলে, আমি ফাঁসলে একা ফাঁসবো না, সবাইকে নিয়েই ফাঁসবো। সকাল হতে বিভিন্ন চ্যানেল থেকে সাংবাদিকরা চলে আসে। ইলাবা বেরিয়ে এসে জানায় গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। কনস্টেবল শিবিনও সেখানে ছিল। গল্প চলে আসে গতকাল রাতে। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু কাওনান বের হচ্ছে না। তাই শিবিন খোঁজ করতে গিয়ে দেখে ওয়াশরুমের ভেন্টির সাথে ঝুলে কাওনান নিজেকে শেষ করে দিয়েছে। ইলাবা বলে, সব অপরাধ স্বীকার করার পরেই কাওনান এই পদক্ষেপ নেয়। সমাজে সে কি মুখ দেখাবে সেই লজ্জার কথা চিন্তা করে কাওনান হয়তো এমন কাজ করেছে। এক সাংবাদিক জিজ্ঞেস করে, তাহলে সে প্যাস্টরকে কেন মেরেছিল? ইলাবা বলে, পূর্ব শত্রুতার জেদ ধরেই খুন করে, আর আশ্বিন এসব দেখে ফেলেছিল তাই ওকেও মেরে ফেলে। একজন জিজ্ঞেস করে, এসবের সাথে জানকি কিভাবে জড়িত? ইলাবা কিছু না বলে একটা মুচকি হাসি দেয়। জানকিকে ছেড়ে দেওয়া হয়। সে কাচুমুচু হয়ে থানা থেকে বের হতেই মিডিয়া তাকে ঘিরে ধরে। বিবেক ভিড় ঠেলে জানকিকে গাড়িতে তোলে। দীনেশ নিউজ চ্যানেলে দেখে সবাই জানকির প্রশংসা করছে, কারণ জানকির স্বীকারোক্তির জন্যই তার বয়ফ্রেন্ডের মার্ডার কেস সলভ হয়েছে। কিন্তু এখনো অসংখ্য প্রশ্ন রয়ে গেছে। আশ্বিনের লাশ বাসার আঙিনায় দাফন করে জানকি জানালা দিয়ে সবসময় সেদিকেই তাকিয়ে থাকে। দীনেশ দেশে ফিরে এক টকশোতে দেখে উপস্থাপিকা বলছে, অজানা রাস্তায় ন্যায় বিচারের জন্য হাঁটা শুরু করা একটা সাধারণ মেয়ে নিজের বুদ্ধিতেই উপায় খুঁজতে গিয়ে সবাইকে অবাক করা এক সত্য বের করে এনেছে। সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সত্য জানার জন্য। তাই টকশোতে জানকিকে গেস্ট হিসাবে আনা হয়েছে। উপস্থাপিকা জিজ্ঞেস করে, এসব করতে আপনার ভয় লাগেনি? জানকি বলে, না বললে মিথ্যা হবে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার আশ্বিন। সবকিছু জানার পরও ওকে হত্যা করা খুনিকে আমি কিভাবে ছেড়ে দিব? উপস্থাপিকা জিজ্ঞেস করে, কিন্তু কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই, রাতের অন্ধকারে হওয়া জঙ্গলের মধ্যে এক ঘটনা, তুমি কিভাবে বুঝতে পারলে? জানকি বলে, গত 5 বছর ধরে আমার আর আশ্বিনের সম্পর্ক। ওর মৃত্যুর একদিন পর শনিবার আমাদের একটা ট্রিপে যাওয়ার কথা ছিল, তাই আমি হাসপাতাল থেকে 2 দিনের ছুটি নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাই। পরের দিন ভোরে আমরা রওনা দিব, কিন্তু রাত 9টা বাজার পরও আশ্বিন কোনো কল দেয়নি। ওকে কল দিলেও পাওয়া যাচ্ছিল না। এই জন্য আমাদের কমন বন্ধু বিবেককে কল দেই। বিবেক জানায় সন্ধ্যায় বিবেক তাকে পোপারাতে নামিয়ে দিয়েছিল, এরপর হয়তো বাসায় চলে গেছে। জানকি জানায় বাসায় কল দিয়েছিল, সেখানে আশ্বিন নেই। জানকির খুব চিন্তা হওয়ায় পরের দিন সকালে জানকি বিবেকের ফার্ম হাউসে গিয়ে বিবেককে নিয়ে আশ্বিনকে খুঁজতে বের হয়। বাসায় তাকে পাওয়া যায় না। জানকি বলে, ও আমাকে না জানিয়ে কোথাও যায় না, তুই ওকে পোপারাতে নামিয়ে দিয়েছিলি না? ম্যাপেও ওর লোকেশন ওখানেই দেখাচ্ছে। বিবেক আর জানকি এবার পোপারার জঙ্গল খুঁজতে আসে। খুঁজতে খুঁজতে আশ্বিনের ভাঙা চশমা পায়। দেখে বুঝতে পারে ওখানে মারামারি হয়েছে। পাশেই সিআই কাওনানের নেমপ্লেট পড়েছিল। মাটি দেখে মনে হয় মাটিটা সদ্য খোঁড়া হয়েছিল। বিবেক গতকাল রাতে সিআই কে তড়িঘড়ি করে বনের মধ্যে যেতে দেখেছিল। কেস ইনভেস্টিগেশন করা সিআই যে আসল অপরাধী এটা জানার পর কেসকে কোনো না কোনো ভাবে বন্ধ করে দিবে। দুজনের মধ্যে সেই ভয় কাজ করছিল। তাই যেভাবেই হোক সত্য
সত্য সবার সামনে আনতে এমন প্ল্যান বানাই, কারণ হত্যার দিন আমি হাসপাতালে ছিলাম, তাই আমি যে খুন করেছি সেটা প্রমাণ করতে পারতাম না। এই জন্যই নিজের মতো গল্প বানিয়ে থানায় গিয়েছিলাম। জাহাঙ্গীর এই ঘটনা শোনার পর দিনেশ যেন হাফ ছেড়ে বাঁচে। সে ভেবেছিল হয়তো তার সত্য ফাঁস করে দিবে। ইলাবা এক কনস্টেবলকে বলে প্যাস্টরের কেস অবৈধভাবে চার্জ করা হয়েছে, এমন কেস বানিয়ে চার্জশিট ফাইল করতে, মানে সব দোষ কারণের উপর দিতে, এবং যে পোস্টমর্টম করেছে তার স্টেটমেন্ট নিয়ে সাক্ষী হিসাবে চার্জশিটে রাখতে। জাহাঙ্গীর ইলাবার অফিসে আসতেই ইলাবা বলে গতকাল টকশোতে যে কথা বলেছ সেটাকেই স্টেটমেন্ট হিসাবে আমরা মেনে নিচ্ছি, এই জন্যই রেগেছি। প্রয়োজন আর বলো না যে আমরা কোনো গল্প বানিয়েছি। জাহাঙ্গীর বলে গল্প যাই হোক না কেন, আমি যা হারিয়েছি তা তো আর ফিরে পাবো না। স্টেটমেন্ট দিয়ে জাহাঙ্গীর চলে যাওয়ার সময় প্রশান্ত তাকে অভিনন্দন জানায়। হ্যান্ডশেক করতে গেলে প্রশান্ত দেখে জাহাঙ্গীর হাতে ফোসকা পড়ে গেছে। জাহাঙ্গীর বলে বাগানে গাছ লাগানোর সময় এমন হয়েছে। প্রশান্ত সন্দেহ নজরে তাকিয়ে বলে গাছ লাগানো ভালো, কিন্তু যদি মাটি ভালো নরম না হয় তাহলে গাছটা টেকে না। একটা ফাইল দেখিয়ে বলে এতে সিআই স্যারের সমস্ত কল হিস্টোরি, লোকেশন, টাওয়ার আছে। মার্ডারের পরের দিন সে আবারও ওখানে গিয়েছিল, সম্ভবত প্রমাণ নষ্ট করতে। তাহলে অমন জায়গায় সে চশমা অবশ্যই দেখতো আর সেটা সরিয়ে রাখতো, কিন্তু সে রেখে দিয়েছে। তার মানে তাকে ফাঁসানোর জন্য ওখানে কেউ চশমা রেখে দিয়েছিল। আশমিন তো চশমা পড়তো না, তাই না? মার্ডার স্পটে কোনো বুদ্ধিমান মানুষ কাউকে নিয়ে যায় না। মানসিকভাবে স্ট্রং একজন সিআই কেনই বা নিজেকে শেষ করবে? সত্যি করে বলো সেদিন কি হয়েছিল? জানকি বলে সত্য একমাত্র আপনাদের সিআই স্যারই জানতো, সে তো আর এখন নেই, তাই সত্যটাও আজীবনের জন্য চলে গেছে। বলেই গাড়িতে উঠলে বিবেক আয়নায় প্রশান্তকে দেখে বলে এই প্রশান্ত আবারও তদন্ত করে জিজ্ঞাসাবাদ শুরু করবে। জানকে গাড়িতে রাখা ছোট ক্যামেরার দিকে তাকিয়ে মনে করে আশ্বিনের সাথে সবসময় একটা ছোট ক্যামেরা থাকতো, সেদিনও এই ক্যামেরা তার সাথেই ছিল। গাছ থেকে লাফ দিলে ক্যামেরা কাদায় পড়ে যায়। জানকিরা ক্যামেরা পেয়ে প্যাস্টরকে মারার ফুটেজ স্পষ্ট দেখতে পায়। জানকি বুঝে যায় আশ্বিন কোনো বিপদে আছে। সামনেই নরম প্যাচ প্যাচে কাদা দেখে বিবেক আর সে মিলে মাটি খুঁড়তেই আশ্বিনের লাশ পায়। ভালোবাসার মানুষটাকে এভাবে হারিয়ে জানকি সহ্য করতে না পেরে তখনই পুলিশে কল দিতে গেলে বিবেক তাকে বাধা দিয়ে বলে খুনিকে কল দিলে খুনি উল্টা আমাদেরকে ফাঁসিয়ে দিবে, যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। তখনই জানকি এই প্ল্যান বানায়। দিনেশের আমেরিকা যাওয়ার কথা শুনে জানকি আর বিবেক কারণের উপর নজর রাখা শুরু করে। কারণ বাসায় গিয়ে বিনা কারণে তার স্ত্রীকে মারধর করতে থাকলে বিবেক সুযোগ বুঝে জানালা দিয়ে কারণের স্মার্ট ওয়াচ নিয়ে নেয়। তারপর রাতের অন্ধকারে লাশ দুইটা তুলে নিয়ে পোপারাতে নিয়ে এসে পুঁতে রাখে। লাশের সাথেই কারণের স্মার্ট ওয়াচ আর চশমাও রাখে। বিবেক কল দিয়ে সমস্ত নিউজ চ্যানেলকে জানিয়ে দেয় আর জানকি তখন যায় থানায়। সেই রাতে ইনকোয়ারির সময় জানকি ইলাবাকে ভিডিও দেখিয়েছিল। ইলাবা ক্যামেরা অফ করে দিয়ে বলে ভালো করেই জানি তোমার লোকজন কখনো না কখনো এই ভিডিও লিক করবে। তোমার প্ল্যান ভালো ছিল, কিন্তু আমি তো পুলিশ, তদন্ত তো করবই। এই জন্য সেদিনের স্পটে তোমাকে টাইপ করে জিজ্ঞেস করেছিলাম ভালোভাবে চিন্তা করে এসেছো কিনা। জানকি হ্যাঁ বলতে ইলাবা বলে তোমার আত্মবিশ্বাস দেখে বুঝতে পেরেছিলাম তোমার কাছে এসব করার সলিড কোনো কারণ আছে। কি কারণ সেটা জানার অপেক্ষা করছিলাম, এখন আমি সব জেনে গেছি। আমি চাইলে নিজের মতো গল্প বানিয়ে তোমাকে লকআপে দিতে পারি, সিএম সিআই সবাইকে বাঁচাতে পারি। তাছাড়া আমি প্রমোশনও পেয়ে যাব, কিন্তু আমি এমনটা করব না, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। মেয়েদের এমনই হওয়া উচিত। যা হয়ে গেছে সেটা নিয়ে কান্নাকাটি না করে তুমি পুরো মিডিয়া আর প্রশাসনকে নাড়িয়ে দিয়েছো, অনেক ভালো করেছো। এখন বলো তুমি কি চাও। জানকির সাথে কথা বলার পর ইলাবা দিনেশকে কল দিয়ে বলে মেয়েটার কাছে সলিড প্রমাণ আছে, সিআই ফার্স্টে যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে সিআই আসছে যাচ্ছে, প্যাস্টরকে মারছে, সব এসব মিডিয়ায় চলে যাবে। তখন কি হবে? দিনেশ বলে দোষ জানকির উপর দিয়ে দাও। ইলাবা বলে না স্যার, ওই দিন জানকি হাসপাতালে ছিল, তাই স্পষ্ট প্রমাণ আছে। দিনেশ বলে তাহলে কারণকে সারেন্ডার করতে বলো। ইলাবা মিথ্যা বলে দেয় যে সেটা সম্ভব না। আমি কারণের সাথে কথা বলেছি, সে হুমকি দিচ্ছে সে জেলে একা যাবে না, তার সাথে আরো অনেকে যাবে। আর এটাও বলেছে এই ঘটনায় নাকি কোনো প্রভাবশালী কেউ জড়িত আছে। দিনেশ এবার অনেক ঘাবড়ে যায়। ইলাবা বলে কারণার সারেন্ডার করলে সেই ভিআইপির নাম বেরিয়ে আসতে পারে। এমন অবস্থায় কারণা নিজেকে শেষ করলে আমাদের জন্যই ভালো হবে। ওর কনফেশন আগেই নিয়ে রাখবো, মেয়েটার কেসও ক্লোজ হয়ে যাবে। দিনেশ জিজ্ঞেস করে এটাই কি একমাত্র উপায়? ইলাবা আর কিছু বলার আগে দিনেশ তার ফোন ছুঁড়ে মারে। সে সম্মতি দিয়েছে বুঝতে পেরে রাতে ইলাবা শিবিনকে দিয়ে ক্লাবের পেছনের দরজা খুলে দেয়। সেখান থেকে কেমিক্যাল ফ্যাক্টরির কেসে যারা কারণার কথায় ঝামেলা করেছিল সেই গুন্ডাগুলো আসে। কারণার অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা এখানে? একজন বলে তুমি তো ছেড়ে দিয়েছিলে, কিন্তু এসপি জিজ্ঞাসাবাদ করতে ডেকেছে, শুনেছি তুমি ফেসে গেছো। কারণার আত্মবিশ্বাস নিয়ে বলে এটা কোনো ব্যাপারই না, কতবার আমি এরকম ফেসেছি, ঠিকই বের হয়ে যাব। গুন্ডাগুলো হঠাৎই কারণারকে ঘিরে ধরে বলে ঠিকই বলেছো। কারণারের সন্দেহ হওয়া মাত্রই সবাই কারণারকে ধরে গামছা দিয়ে দম বন্ধ করে মারে। অন্য রুমে জানলা দিয়ে জানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। ঠিক এভাবে আশ্বিনকে এই নরপশু মেরেছিল, আজ তার মৃত্যুও ঠিক সেভাবেই হলো। একেই বলে পাপ তার
তার বাপকেও ছাড়ে না। প্রশান্ত নিজের মতো তদন্ত করে ইলাবাকে জানায় হত্যার পরের দিন জানকি আর বিবেক জঙ্গলে গিয়েছিল। সেখানে বিবেকের লাস্ট লোকেশন দেখাচ্ছে। আর একটা বিষয় আমরা নজরই দেইনি, জানকির নামে 2টা সিম রেজিস্টার করা, যার একটা আশ্বিন ব্যবহার করত। আর সেই রাতে কলটা জানকি নয় বরং আশ্বিন করেছিল। তাই আমার বিশ্বাস সিআইএ নিজে শেষ করা এবং জানকির মধ্যে কোনো যোগসূত্র তো অবশ্যই আছে। ইলাবা আর কি বলবে, সে নিজেই তো আসলে কাওয়ানানকে মারার এই প্ল্যানের মাস্টার মাইন্ড। জানকি ভিডিও নিয়ে দিনেশের কাছে আসে। ইলাবার প্রশান্তকে বলে কেউ চায় না সে কোনো ভুল করুক, কিন্তু ভুল করার পর সেটা থেকে অবশ্যই রক্ষা পেতে চায়। এসব কথা অবশ্যই প্রশান্তের মাথার উপর দিয়ে যায়। ইলাবা বলে আসলে এমন জ্ঞানী কথা সবাই বুঝতে পারে না, তাই চলো চা পান করে আসি। সামনে সিএম এর সেই চামচা আয়াপ্পানকে দেখে ঝাড়ি দিয়ে বলে সাসপেনশন পেয়ে গেছো না, সোজা বাসায় যাও। এখানে কি? ইলাবা হলো সেই পুলিশ অফিসার যে কানাকেও হাইকোর্ট দেখাতে পারে। সবাইকে সে দেখাবে এক রূপ, কিন্তু আসলে তলে তলে এমন দান দিবে যে কেউ বুঝতেই পারবে না। সিএম এর সামনে জি হুজুর করলেও আসলে করবে সেটাই যেটা আসলে সঠিক। ইলাবা এবার সেই পেস কন্ট্রোলারকে ডেকে বলে আমাকে একটা চট দিয়ে তোমার প্রতিশোধ নিয়ে নাও। বেচারা তো ভয় পেয়ে যায়। ইলাবা বলে মশা যদি না কামড়ায় তাহলে বুঝবো কিভাবে মশা আছে, তাই এসব নেট লাগানোর কোনো দরকার নেই। সিএম কে মশার কামড় খেতে দাও। ইলাবা প্রশান্তকে চিন্তায় দেখে বলে কিছু জিনিস নিয়ে চিন্তা করতে নেই, মাথা ব্যথা ছাড়া কিছুই পাবে না। তাই আমিও চিন্তা করি না, একদম রিল্যাক্সে থাকি। এভাবে ইলাবা সবাইকে সরিয়ে নিয়ে সিএম কে বসিয়ে রেখেছে জানকির সামনে। তার মানে এবার সিএম এর পালা। এভাবেই ইলাবা নিজে রিল্যাক্সে থাকে, কিন্তু বাকিদের ঘুম ঠিকই হারাম করে রাখে। একেই বোধহয় বলা হয় প্রকৃত মাস্টার মাইন্ড। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।